ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো, সরকার একটি নবায়নযোগ্য বিদ্যুতের নতুন একটি পলিসি করছে। আসলে এই পলিসিটা আগেও ছিল, আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছিল, সেটাকে এই সরকার একটু হালনাগাদ করে সংশোধনী নিয়ে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটা নীতিমালা করেছে। সেখানে হচ্ছে সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, হসপিটাল ইত্যাদির ছাদে হচ্ছে সৌর প্যানেল বসিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটা ন্যাশনাল গ্রিডেও আনার একটা প্ল্যান করছে। এ বিষয়ে টিভিএসে একটি স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যে নিউজটা করেছেন যে সরকার এরকম একটা নীতিমালা তৈরি করেছে এবং নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ থেকে সরকার আরও বেশি বিদ্যুৎ পেতে চায়, এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে নীতিমালার কথা প্রথমে বললেন সেটি সংক্ষেপে বলি। সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 করেছে। সেইখানে সরকারের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে দেশে যত বিদ্যুৎ সরবরাহ করা হয় তার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলো থেকে আসবে। 2040 সালে এই লক্ষ্যমাত্রাটাকে 30% নিয়ে যাওয়া হয়েছে। যে দেশে যত বিদ্যুৎ প্রয়োজন হবে অথবা সরবরাহ করা হবে তার 30% নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎসগুলো থেকে আসবে। আর এখন সরকার এই লক্ষ্য অর্জনের জন্য যে কাজ বা পরিকল্পনাটা নিয়েছে সেটি হচ্ছে এরকম যে সরকার এখন সরকারি অফিসগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালগুলোর ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে সেখান থেকে সৌরবিদ্যুতের উৎপাদন করে সেটা জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। সরকার এই কর্মপরিকল্পনাটা নিয়েছে 3 থেকে 6 মাসের মধ্যে সারা দেশের স্কুল, কলেজ এবং সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হয়ে যাবে। সরকার চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই যাতে সৌরবিদ্যুৎ বা এই যে প্যানেলগুলো স্থাপন করা হবে সেখান থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। ইতিমধ্যে এখন আমাদের যে বিদ্যুৎ দেশে সরবরাহ করা হয়, গড়ে আপনি আমাদের চাহিদা যেরকম থাকে সেই অনুযায়ী করা হয়। কিছু লোডশেডিং থাকে, বলতে পারেন 11,000 12,000 মেগাওয়াট এখন সরবরাহ করা হচ্ছে। কোনো সময় এটা 14,000 বা 15,000 মেগাওয়াট সরবরাহ করা হয়। এর 5% বিদ্যুৎ বা আপনার মানে খুবই কম বলা যায় যেটা এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা আমাদের জাতীয় গ্রিডে দিতে পারছি। আমাদের বিদ্যুতের একটা বড় অংশ তো আসে বা উৎপাদনের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় গ্যাস। আপনার 56% বিদ্যুৎ আসে গ্যাস থেকে। গ্যাস আমাদের আমদানি করতে হয় বা আমাদের দেশে যে গ্যাস আসছে সেটাও বেশ মূল্যবান। আমাদের কলকারখানা বা শিল্প খাতগুলো গ্যাসের ক্রাইসিসে ভুগছে এবং যে কারণে সরকার আসলে আস্তে আস্তে পরিকল্পনাটা এরকমভাবে নিয়ে যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনে যাতে গ্যাসের ব্যবহার কম করা যায়। এইটি হচ্ছে সরকারের মোটা দাগে লক্ষ্য। এখন আপনার যে সোলার প্যানেলগুলো বসানো হচ্ছে ছাদে, এইটা আর একটা প্রেক্ষাপটে, সেটি হচ্ছে আপনি জানেন যে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রচুর জায়গা দরকার হয়। বাংলাদেশে এখন যে পরিমাণ মানুষ এবং তাদের কৃষি জমি যতটা দরকার তাতে আসলে ওই রকম জমির পরিমাণ বাংলাদেশে খুব বিশেষ নেই। যা কিছু চর, হাওর বা পাহাড়ি অঞ্চলে আছে সেইগুলোতে আবার এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করে রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য ইস্যুর ক্ষেত্রে বিদেশি কিছু কোম্পানি বাংলাদেশে এই ধরনের কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছিল, কিন্তু নানান জটিলতার কারণে সেটি খুব একটা হয়নি। এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলি হচ্ছে আমাদের বেসরকারি খাত এবং বিদেশি কোম্পানিকে হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল, যেটা এই সরকার এসে বাতিল করেছে। 39টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল, এই সরকার এসে সেটি বাতিল করেছে। বাতিল করার একটি প্রেক্ষাপট ছিল যে এই সরকার এসে আওয়ামী লীগ সরকারের সময় এই জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বা বিদ্যুৎ উৎপাদনের একটা আইন ছিল, সেই আইনটি বাতিল করার প্রেক্ষিতে ওই অর্ডারগুলো বা ওই আদেশগুলো পরবর্তীতে তাদেরকে দেওয়া একটু জটিল হয়ে যাচ্ছিল।
সেই কারণে এইগুলো বাতিল করা বা এই সরকার আগের সরকারের অনেক কাজই মানে ধারাবাহিকতা যদি না রেখে পারে তাহলে রাখতে চায়নি, এরকম একটি নৈতিক অবস্থান থেকে সরকার সেগুলো বাতিল করেছিল। পরবর্তীতে আমরা আলোচনা শুনেছিলাম বেশ কয়েকবার জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা উনি বিভিন্ন জায়গায় বলেছিলেন যে ওনারা নতুন করে টেন্ডার আহ্বান করবেন এবং এই ধরনের উদ্যোগগুলো অব্যাহত রাখবে। তারপরে গিয়েই দেখলাম যে এই নীতিমালাটা সংশোধন করে 2025 হিসেবে আবার জারি করা হলো। এখন যেটা বিষয় হচ্ছে যে সরকার চাচ্ছে যে বেসরকারি যেসব প্রতিষ্ঠানে আপনার এই সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেলগুলো বসানো হবে সেইখানে শুধু তাদের ছাদটা হচ্ছে সরকার নিবে। তাদেরকে কিন্তু ধরেন একটা স্কুলে সৌর বিদ্যুৎ বসানো হবে, তাহলে ওই স্কুল কর্তৃপক্ষ কিন্তু ওই সোলার প্যানেল কিনবে না। সোলার প্যানেল কেনার জন্য বা ওখানে স্থাপন করার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান বা আলাদা একটি কোম্পানি কাজ করবে। শুধু ওই স্কুলের ছাদ নেওয়া হবে এবং ওইখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা কিন্তু ওই স্কুলও ব্যবহার করবে। হিসাবটা হবে এরকম, পদ্ধতিটা বা এইটার যে ব্যবস্থাপনা মডেল সেটাকে বলা হচ্ছে ওপেক্স, অপারেশন অ্যান্ড এক্সপেন্ডিচার, এরকম একটি মডেল। এইটা হচ্ছে এরকম যে যারা এখানে বিদ্যুতের কার্যক্রম বা ব্যবস্থাপনাটা করবে তারা দেখবে যে ওই স্কুল বা ওই প্রতিষ্ঠান সে কতটা বিদ্যুৎ ওইখান থেকে ব্যবহার করছে, তার কাছ থেকে ওই বিদ্যুতের দামটা এরা নিয়ে নেবে। আর জাতীয় গ্রিডে বাড়তি যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা জাতীয় গ্রিড থেকে তারা দামটা পাবে। এরকমভাবে একটা সমন্বয় করে এটি পরিচালনা করা হবে। বাংলাদেশে যেহেতু কৃষি জমির সংকট রয়েছে বা এই ধরনের প্রকল্প করার জন্য উপযুক্ত জমি সব জায়গায় পাওয়া যাচ্ছে না, সেই প্রেক্ষিতেই সরকার এই ছাদে মানে আপনার সোলার প্যানেল স্থাপন করে কাজগুলো করার একটা পরিকল্পনা নিয়েছে। তবে আমি এই স্টোরি করার সময় বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তা যারা, তাদের এক দুজনের সঙ্গে কথা বলেছিলাম। তাদের অনেকের এটা নিয়ে শঙ্কা আছে যে এটা আসলে মানে মেইনটেনেন্স করা বা এটা ঠিকভাবে পরবর্তীতে হিসাবগুলো রাখা অথবা জাতীয় গ্রিডে এই বিদ্যুৎকে আনার জন্য যে ব্যবস্থা, একটা স্কুল যেখানে আছে সেখানে বিদ্যুতের সংযোগ আছে, কিন্তু সেই বিদ্যুতের সংযোগ থাকা আর সেইখান থেকে বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত করার জন্য যে নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা, এতে যে খরচ হবে সেটা দিয়ে কি আসলে যারা এই কাজটা করতে, যাদেরকে দিয়ে করার কথা পরিকল্পনা করা হচ্ছে, তারা কতটা আগ্রহী হবে এটা নিয়ে তাদের মধ্যে সংশয় আছে। আমার আপনার কাছে সর্বশেষ কোশ্চেন সেটা হলো যে আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন সময় যায় যখন যে সরকারি থাকে তারা এসে হচ্ছে নতুন নতুন পলিসি করে এবং আগের সরকারের পলিসিটা তারা হচ্ছে অনেকটা বাতিল করে দেয়, ওটার উপরে গসামাজা করে হোক অথবা ওটা বাতিল করে নতুন করে হোক, নতুন পলিসি করে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে হচ্ছে আমলিক সময় যে পলিসিটা করা হয়েছিল সেখানেও কিন্তু 2030 সাল 2040 সালের একটা লক্ষ্যমাত্রা ছিল যে 30 সালে এই পরিমাণ রিনিউয়েবল এনার্জি এবং 40 সালে এই পরিমাণ রিনিউয়েবল এনার্জি। এটা 25 আর 35 ছিল, এরা সেটা 20 এবং 30 করেছে। সেটা হচ্ছে চেঞ্জ করে এই সরকার আবার একটা করলো যে এই সরকার হয়তো ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে ইলেকশন দিয়ে চলে যাবে। পরবর্তী সরকার আসলে এই নীতিমালা কি অনুসরণ করবে নাকি তারা আবার এটা বাদ দিয়ে নতুন কিছু করতে যাবে? দেখুন, মানে এই নীতিমালার আন্ডারে যারা হচ্ছে বিনিয়োগ করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্টের কাজ শুরু করবে, তো তাদের বিজনেসটা কন্টিনিউশন হবে কিনা? দেখুন, মানে এখানে দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন, যে একটা হচ্ছে যে এই সরকারের নীতিমালা পরবর্তী সরকার অনুসরণ করবে কিনা এবং এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিভাবে দেখছেন বিষয়গুলোকে। দুটোই খুব জটিল ব্যাপার। একটা হচ্ছে যে মানে নীতিমালা অনুসরণ করা, আইন একরকম ব্যাপার আর নীতিমালা আরেক রকম ব্যাপার। নীতিমালা কিন্তু খুব সহজে পরিবর্তন করা যায় এবং আমরা বাংলাদেশে দেখি যে আপনি যেটা বলছিলেন যে এক সরকার আরেক সরকারের নীতিমালায় ধারাবাহিকতা রক্ষা করে না, এটা খুবই বাস্তব। আমরা দেখি যে সরকার পরিবর্তনের পরে বেশ কিছু সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো হয় এবং সেখানে এক একটা সেক্টরের বিষয়ে যুক্তি তুলে ধরা হয়, বিশিষ্ট ব্যক্তিরা থাকেন এবং বলেন যে এইরকম কিছু একটা করা দরকার। সরকার সেগুলোকে গ্রহণ করে এবং নতুন ধরনের নীতিমালা হয়। আমরা বাস্তবতার প্রেক্ষিতে হয়তো নীতিমালা পরিবর্তন করা দরকার হতে পারে, সেটা মানে বিশ্বাস করি। আবার এটাও বিশ্বাস করি যে সরকার এখানে
তাদের নিজেদের যে চিন্তা থাকে, তাদের নিজেদের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকে, তারা যে ধরনের ব্যবসাগুলো করতে পারবে বলে তারা মনে করে, তাদের সুবিধা অনুযায়ী নীতিমালা করার কাজ আমাদের দেশের সরকার করে। এই ধরনের অভিযোগ অনেক আগে থেকে রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্যবসায়ীরা আসলে কনফিডেন্ট পাবে কি না যে এই সরকার চলে যাওয়ার পরে এই নীতিমালার ধারাবাহিকতা থাকবে কি থাকবে না। আমরা অনেকদিন ধরেই ব্যবসায়ীদের কাছে শুনে আসছি, তারা বলছে যে নীতির ধারাবাহিকতা না থাকলে বিনিয়োগ আকৃষ্ট করা যায় না, এটা তারা বলছেন। এবং সেইটার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ যে আসে না, অনেক ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেটি বড় প্রমাণ। এবং আমরা বিদেশি বিনিয়োগকারীদের যে সংগঠন আছে ফিকি, তাদের নেতাদের সবসময় এই কথাটা বলতে শুনি। এই সরকারের ক্ষেত্রেও এই আশঙ্কা আছে। এবং এখন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগ মানে একটা নিম্ন পর্যায়ে যাচ্ছে বা ইতিহাসের নিম্ন পর্যায়ে যাচ্ছে, সেটি কিন্তু এই সরকার পরিবর্তন হয়ে কারা আসবে, তাদের নীতি কেমন হবে, এই যে একটা আশঙ্কা এবং তখনকার নীতির সাথে এখনকার ব্যবসা খাপ খাবে কি খাবে না, সেইগুলো নিয়ে ব্যবসায়ীদের যে একটা ভয় বা দুশ্চিন্তা, সেই কারণেই কিন্তু আজকের এই বিনিয়োগের একটা স্থবির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানলাম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ইনসাইট যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।